বাসর রাতে আপনি বেলুন কি করবেন? এটা দিয়ে তুমি আর আমি খেলা করব। আমি কি বাচ্চা নাকি যে বেলুন দিয়ে খেলবো? এটা কোনো বেলুন নয়, এটা প্রোটেকশন। নেহা প্রোটেকশন শব্দটা উচ্চারণ করতে না পেরে রাফিকে বলল, সেটা আবার কি? বাসর ঘরে তো অনেক বেলুন আছে, এটা আর ফোলানো লাগবে না। দিন আমারে, বালিশের নিচে রাইখা দেই, সকালে কোনো বাচ্চা এলে তাকে দিয়ে দিবনি। তুমি কি পাগল? এগুলো কোনো সাধারণ বেলুন না। দেখতে তো মনে হচ্ছে অনেক বড় হয়েছো, তো দেখছি কিছুই জানো না। বকা দিলে আমি কিন্তু আম্মুকে বলে দিব। দূর চাই, কেন যে এই গ্রামের মেয়েটাকে বিয়ে করলাম, কিছু জানে না দেখছি। তা বাবু, তোমার বয়স কত? আমারে বাবু বলেন কেন? আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, বুঝেছেন? সেটা বোঝা হয়ে গেছে আমার। দেখি মাছ থেকে ওই পাশে চেপে যাও, আমি ঘুমাবো। ওমা, ঘুমাবেন কেন? বাসর করবেন না? আজ আপনাকে আমার খুব আদর করতে ইচ্ছে করছে। না না, আমার কোনো ইচ্ছা নেই তোর মতো খ্যাত মেয়ের সাথে বাসর করা। আজ পর্যন্ত প্রোটেকশনে চেনো না, সে নাকি করবে বাসর। রাফির কথা শুনে নেহা ঘুমটা ভালোভাবে নিচে ফেলে দিয়ে রাফির দিকে তাকালো। রাফিও তাকায় নেহার দিকে। তারপর, আচ্ছা বলেন তো, আমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল যে আমাকে বারবার বিভিন্ন হোটেল বা গ্রামের পাট খেতে চিনিয়ে দিবে, যে আমাকে এসব চিনাবে, যে আমার শরীর খারাপভাবে স্পর্শ করবে, যে বিয়ের আগে আমার সতীত্ব নষ্ট করবে? না, ছিল না, তাই আমি চিনি না। এটা কি আমার অপরাধ? রাফি কি বলবে ভেবে পায় না। নেহা ওর থেকে কম করে হলেও 6 বছরের ছোট। রাফিকে মাথা নিচু করে থাকতে দেখে নেহা আবারও বলে, জানেন, আমি গ্রামের খ্যাতমে হলেও শহরের মেয়েদের চেয়ে শতগুণ ভালো রয়েছি। কারণ শহরের মেয়েদের মতো বুক খোলা রেখে আমি কখনোই চলিনি। তারা এসব অশ্লীল কাজ করে স্মার্ট হয়। প্লিজ আমাকে লজ্জা দিও না, সত্যি আমি ভুল বলছিলাম। প্লিজ আমার কথায় রেগে যেও না। আর প্যাকেটগুলো তো আমি নিয়ে আসিনি, আসলে আমার বন্ধুরা আমি রুমে ঢোকার আগেই মজা করে দিয়েছিল। ভুল বুঝবো কেন? সে যাই হোক, আমিও শুনেছি বিয়ের সময় ভাবি বলেছিল, ছেলে কিন্তু দেখতে যেমন স্মার্ট তেমনি ফর্সাও। তোর সাথে মানায় না, বুঝলি? ছেলেটার কপাল খারাপ। থাক, ওসব আর মনে করতে হবে না। আসলে এসব তৃতীয় ব্যক্তির একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার মূল কারণ। নেহা চুপ হয়ে যায়। রাফি এই প্রথম তাকায় নেহার দিকে। ফর্সা চেহারা না হলেও অনেক মায়াবী চেহারার। নেহার দিকে যে তাকাবে তার মন প্রশান্তিতে ছেয়ে যাবে। রাফি কাপা কাপা হাতে নেহার থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলতেই রাফির বুক কেঁপে ওঠে। নেহার চোখ বেয়ে পানি পড়ছে, তার মানে কি নেহা কাঁদছে? রাফি দ্রুত নেহার চোখের পানি মুছে দিয়ে নিজের বুকের সাথে নেহাকে জড়িয়ে ধরে বলে, এই বউ পাখি, কাঁদছো কেন তুমি? প্লিজ কাঁদো না বউ পাখি। না, এমনি কান্না পেল। আজ কালো হয়েছে বলে সবাই অবহেলা করে, জানো? আমি না আমার চাচা চাচি ভাবি কারোর আদর পাইনি এই কালো হওয়ার জন্য। মাঝে মাঝে ইচ্ছে করতো তাদের বলতে, তোমরা দেখে নিও, আমার বর চাঁদের চেয়েও সুন্দর হবে আর আমাকে অনেক ভালোবাসবে। কিন্তু কিন্তু কি আমিও সবার মতন তোমাকে কষ্ট দিয়েছি, তাই না? প্লিজ বউ পাখি, আমাকে মাফ করে দাও। আর কখনো আমি তোমাকে কষ্ট পেতে দিব না। তাহলে এভাবে বুক থেকে তুলে দিলেন কেন? জড়িয়ে ধরেন না আমায় প্লিজ। খুব শান্তি পাচ্ছিলাম আমি আপনার বুকে। ইচ্ছে করছে সারা জীবন আপনার বুকেই কাটিয়ে দেই। রাফি মুচকি হেসে নিজের বুকের সাথে চেপে ধরে আস্তে আস্তে নীলাকে বিছানায় শুইয়ে দিয়ে নীলার ঠোঁট দুটোর দিকে নিজের ঠোঁট এগিয়ে দিয়ে যেতে থাকে। নীলা বুঝতে পারে সাব্বির কি চায়, তাই দেরি না করে নিজের ঠোঁট দুটো হালকা ফাঁক করে দিতেই রাফি নেহার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর গভীরভাবে কিস করতে থাকে। এমন সময় নেহা কাতর কণ্ঠে রাফিকে বলে, আহ, আমাকে আদর করো, আরো অনেক বেশি আদর করো প্লিজ। রাফিও দেরি না করে নেহাকে নিজের খুব আপন করে নিয়ে হারিয়ে যায় সুখের রাজ্যে। পরদিন সকালে রাফি ঘুম থেকে উঠতেই চোখ যায় আয়নার সামনে। একটা পরী বসে বসে চুল ঠিক করছে। রাফি ভাবে হয়তো ভুল দেখছে, দৌড়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে সেই পরী তার সামনে বসে আছে। একবার রাফিকে দেখে মেয়েটা মুচকি হাসি দেয়। রাফি মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখে এটা তো নেহা। কে তুমি? আমার বউ নীলা কোথায়? নীলা, এই নীলা কোথায় তুমি? এমন সময় রাফির আম্মু এসে রাফিকে বলে, এই, পাগল হয়েছিস নাকি? নিজের সামনে বউকে রেখে এত জোরে জোরে ডাকছিস কেন? আম্মু, আমার বউ তো কালো পরি ছিল, এ আমার বউ না। রাফির কথা শুনে নেহা আর ওর আম্মু দুজনেই জোরে হেসে ওঠে। তারপর ওর মা বলে, পাগল ছেলে। আরে, নেহা হলো আমার বান্ধবীর মেয়ে, ওকে আমি ভালো করে চিনি। নেহা ছোটবেলা থেকেই পরীর মতো ছিল। আমার বান্ধবী আর ওর স্বামী নেহার রূপকে সবার থেকে আড়াল করে, কারণ তারা কালো মেয়ের গুরুত্ব বোঝাতে চেয়েছিল নেহাকে। তাছাড়া বখাটে ছেলেদের থেকেও
মুক্তি পাওয়া যাবে। নেহা তাদের কথা মতো চলতে থাকে নিজের সৌন্দর্য লুকিয়ে। আর আমি জানতাম নেহা দেখতে কেমন, তাই তো তোর কথার অবাধ্য হয়ে নেহাকে বৌমা করে এনেছি। এখন নিচে চলো বৌমা, আমি আসছি। নেহার দিকে তাকিয়ে রাফি তখনও হাসছিল। রাফি নেহাকে জড়িয়ে ধরে বলে, বউ, আমি আমার কালো পরি নীলাকে চাই, তাই প্লিজ ওই রূপে ফিরে আসো। পাগল বরটা আমার, তোমার জন্যই আমার সৌন্দর্য লুকিয়ে রেখেছিলাম। আর কত, আজ থেকে তুমি আমার সব দেখবে। তবে আমি বাইরে গেলে বোরকা হিজাব পরে যাব, যেন কেউ না দেখে আমায়। আর আমি আসছি, একটু ওয়েট করো। নেহা বোরকা হিজাব পরে নিচে চলে যায় আর ওর ভাবির কাছে গিয়ে পুরো ড্রয়িং রুম ভর্তি লোকজনের সামনে বেলুনের প্যাকেটটা ওর ভাবির হাতে দেয়। ওর ভাবি চোখ বড় বড় করে তাকায় নেহার দিকে। ভাবি, আমার স্বামী গত রাতে তোমার স্বামীর মতো আমার শরীরের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েনি। আমার ভালোবাসা চেয়েছি শুধু। রাতেই এসবের প্রয়োজন হয়নি, তাই তোমাকে ফিরিয়ে দিলাম। কারণ তোমার হয়তো রাতে কম পড়তে পারে, কম পড়লে এটা দিয়ে চালিয়ে নিও। আর হ্যাঁ, আমি কালো হলেও আমার হাজবেন্ড স্টাফ ফর্সা। আমাকে ওর পাশে না মানালেও আমাকেই ও পছন্দ করেছে, তাই তোমার টেনশন না করলেও চলবে। নেহার ভাবি নেহার কথা শুনে লজ্জায় দৌড়ে নেহাদের বাসা থেকে বেরিয়ে যায়। তারপর নেহা রুমে চলে আসে, এসে দেখে রাফি বসে আছে বিছানায়। নেহা রাফির পাশে শুয়ে বলে, কি হলো বর, বসে আছো কেন? আদর করতে ইচ্ছে করছে খুব। এই যে নাও, তোমার হাতে তুলে দিলাম নিজেকে। রাফি মুচকি হেসে নেহার ঠোঁট আলতো করে চুমু দিয়ে বলে, আহ কি নরম। এই আমি বাবুর আম্মু হতে চাই, তাড়াতাড়ি আমাকে এনে দাও। তুমি শক্ত করে আমার হাত ধরো, আমি হব না আর কারো। তুমি রাজি থাকলে এনে দেব শত শত বাবু। কথাটা বলেই রাফি নেহাকে নিজের কাছে টেনে নিয়ে এসে নেহাকে কিস করতে থাকে। হয়তো তারা আবারও বিড়াল মারবে, আমি কিন্তু জানি না বিড়াল মারা মানে কি।